প্রথম ব্যাপার হচ্ছে বায়োহ্যাজার্ড মানে হচ্ছে বায়োলজিক্যালি সেটার অরিজিন হবে, ঠিক আছে? এবং সেটা তোর কিভাবে ক্ষতি করতে পারে, মনে কর তুই কোনো পেশেন্টের হচ্ছে ব্লাড কালেকশন করতে গেলি, ঠিক আছে, ব্লাড কালেকশন করতে গিয়ে তোর হাতে প্রিক হয়ে গেল, এটা একটা হতে পারে। কোনো টেস্ট করতে গিয়ে টেস্টের কিছু অ্যাসিড বা কোনো কনস্টিটিউয়েন্ট তোর গায়ে লেগে গেল, সেখান থেকে হতে পারে। কাট ইঞ্জুরি হতে পারে, এগুলো সিম্পল জিনিস বল, ঠিক আছে? তাহলে বায়োহ্যাজার্ড মানে হচ্ছে অরিজিনটা হতে হবে বায়োলজিক্যাল, সেটা হিউম্যান হতে পারে, অ্যানিম্যাল হতে পারে, ঠিক আছে, কোনো কেমিক্যাল হতে পারে, তারপর হচ্ছে কেমিক্যাল হতে পারে, তোর কোনো বার্ন ইঞ্জুরি হয়ে যেতে পারে, ঠিক আছে, মনে কর অ্যাসিড পড়ে গেল, বা তোর হচ্ছে ফ্লেমে হিট করছিস, হিট করে কোনো টেস্ট করছিস, কিছুদিন পরেই করবি বেনেডিক্ট টেস্ট, সেখানে ফ্লেমে হিট করতে হবে, হিট করতে গিয়ে তোর হাতে আগুন লেগে যেতে পারে, ঠিক আছে? बांग्ला बुझिस ना, क्या क्या बोलनी तुई तुई समझ में कुछ आ रहा है क्या है बायोहैजर्ड? अच्छा, थोड़ा थोड़ा बताओ थोड़ा। हाँ, एग्जाम्पल बताओ, हम किसको बायोहैजर्ड समझे? हाँ, तुम्हारे पढ़ने के और हॉस्पिटल ड्यूटी के टाइम में कुछ भी चीज जो बायोलॉजिकली है तुम्हारे काम से रिलेटेड, उससे तुम्हें जो हैजर्ड आ सकते हैं, तुम्हें जो खतरा है, उसको समझाने के लिए है ये बायोहैजर्ड, ठीक है? बायोहैजर्ड के लिए हमें एक वो होता है, एक बायोसेफ्टी लेवल, ওটা পড়ানো হয়েছে বায়োসেফটি লেভেল, ঠিক আছে? যেমন হচ্ছে বায়োসেফটি লেভেল 1 2 3 4, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাজার্ডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? জাস্ট সিম্পল জিনিস, এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট মোটামুটি ফাইনাল ইয়ার অবধি পড়তে হবে, ঠিক আছে, যতদিন তোরা ওয়ার্ডে কাজ করবি ততদিন অবধি এগুলো জানতে হবে, ঠিক আছে, বারবার পড়ানো হবে খুব সিম্পল ওয়েতে। বায়োসেফটি লেভেল 1 মানে হচ্ছে লিস্ট চান্স হচ্ছে, বা তোর যদি লিথাল কিছু নয়। বায়োসেফটি লেভেল 2 মডারেটলি রিস্ক, বায়োসেফটি লেভেল আরও হাই রিস্ক, বায়োসেফটি লেভেল 4 হচ্ছে যে লিথাল, মানে কোনোভাবে তোর যদি কন্টামিনেশন হয় সেই হ্যাজার্ডাস কিছুর সাথে, তাহলে হচ্ছে ডেথ পর্যন্ত হতে পারে, ঠিক আছে? তো বায়োসেফটি 1, ঠিক আছে, 1 2 3 4 এইভাবে মনে রাখবি। বায়োসেফটি 1-এ হচ্ছে তোর ইকোলাই পড়েছিস তো, ব্যাকটেরিয়া, তো ইকোলাইয়ের অনেক প্যাথোজেনিক স্ট্রেন আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে নন প্যাথোজেনিক স্ট্রেন। নন প্যাথোজেনিক স্ট্রেন মানে এগুলো খুব একটা ডিজিজ করে না বা খুব ফ্যাটাল ডিজিজ করে না, ঠিক আছে, নন প্যাথোজেনিক স্ট্রেন ইকোলাই। বায়োসেফটি লেভেল 2, বায়োসেফটি লেভেল 2 হচ্ছে তোর ধর হেপাটাইটিস বি, স্টেফাইলোকক্কাস, দেখা যাচ্ছে তো, স্টেফাইলোকক্কাস। বায়োসেফটি লেভেল 3 হচ্ছে মেনলি এয়ারবোন, এয়ারবোন মানে থ্রু এয়ার আমরা ইনহেল করি, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম, টিবি। তারপর বায়োসেফটি লেভেল 4, এটা হচ্ছে লিথাল, ঠিক আছে, এটা মনে কর তোর ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাস মানে তুই মনে কর বায়োসেফটি লেভেল 4 এর কোনো ল্যাব আছে, মানে ল্যাবগুলোকে এইভাবে ক্যাটেগরাইজেশন করা হয়, মনে কর আমরা বা যেগুলো ধর প্রাইভেট ল্যাব অনেক পাওয়া যায়, সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে বায়োসেফটি লেভেল 1 বা 2, ম্যাক্সিমাম 2, কারণ বায়োসেফটি লেভেল 3-র ওপরে প্রাইভেট ল্যাব থাকলেও সেগুলোর অনেক সার্টিফিকেশান লাগে, সবাইকে বায়োসেফটি লেভেল 3 দেওয়া হয় না, কারণ এই কারণেই, কারণ যারা মনে কর বা ওই ল্যাবে কাজ করবে, ঠিক আছে, তারা কি কি জিনিস হ্যান্ডেল করছে, যেমন বায়োসেফটি লেভেল 1 2 জেনারেলি তোকে কি করতে হবে, হ্যান্ড ওয়াশিং জানতে হবে,
ঠিক আছে, মোটামুটি যে কোনো জিনিস সেই তুই কাজ করবি, হ্যান্ড ওয়াশিংটা জানতে হবে, ঠিক আছে, প্রপার গাউন প্রপার ড্রেস পরতে হবে, এগুলো জেনারেল রুল হচ্ছে সব জায়গাতেই। বায়োসেফটি লেভেল 3 থেকে তোর আরেকটু জিনিসগুলো মানে স্ট্রিক্ট হতে শুরু করে। যেমন হচ্ছে তোর যে বায়োসেফটি লেভেল 3 যে ল্যাবগুলো আছে, ল্যাবগুলোতে মোটামুটি চেষ্টা করা হয় ইউনিডিরেকশনাল এয়ার ফ্লো, মানে বাইরে থেকে ফ্রেশ এয়ার আসবে, হ্যাঁ, এবার ভেতরে অনেক সময় কোনো এমটিবি ব্যাকটেরিয়া বা এইসব কিছু থাকলো, এবার তোকে একটু মাস্ক সবসময় ইউজ করতে হবে, এগুলো আছে। তারপরে হচ্ছে ওখানে এয়ারগুলো মোটামুটি হেপা ফিল্টার বলে একরকম ফিল্টার থাকে, যেখানে মনে কর আমি টিবি ব্যাকটেরিয়ার কালচার করছি, কোনো কাজ করছি, হ্যাঁ, সেই ইয়েটা, কারণ ওটা এয়ারবোর্ন, আমি তো দেখতে পাবো না, পরে আমার সিমটমস হলে তখন হয়তো দেখা যাবে এমটিবি হয়েছে, ঠিক আছে, তো ওখানে ফিল্টার দিয়ে এয়ারগুলো পাস করা হয়, ঠিক আছে, এইভাবে যাতে, কারণ ল্যাবে যারা কাজ করবে, ল্যাবে তো কাজ কাউকে না কাউকে করতেই হবে, যারা তোর ডিজিজ ডিটেকশন হবে না। তেমনি বায়োসেফটি লেভেল 4 হচ্ছে মানে টপ মোস্ট লেভেলের, সেখানে তোর সমস্ত কিছু ব্যাপার থাকে, হ্যাঁ, তো এইগুলো জানতে হবে 1 2 3 4, জেনারেলি গভর্নমেন্ট ল্যাব বা বড় বড় ল্যাব বায়োসেফটি লেভেল 3, ঠিক আছে, তার উপরে মনে কর ইন্ডিয়ার যে বড় বড় প্যাথোজেন কালচার বা ভাইরোলজি ল্যাব, সেগুলো বায়োসেফটি লেভেল 4, ঠিক আছে, ওখানে প্রত্যেকবার তুই কাজ করার পর তোকে শাওয়ারে স্নান করতে হবে, ঠিক আছে, মানে প্রত্যেকবার এগুলো মেনটেন করতে হবে। এইটা হচ্ছে বায়োহ্যাজার্ড। বায়োহ্যাজার্ড কী কী হতে পারে বললাম, টাইপ, না এটা তো ল্যাবগুলোকে আমরা ক্যাটেগরাইজেশন করছি বায়োসেফটি ল্যাব অনুযায়ী, যেখানে সেফটি বেশি লাগবে সেটা হচ্ছে 4, যেখানে একটু কম 3। আমি বলছি বায়োহ্যাজার্ড কী কী হতে পারে, সাইটোটক্সিক হতে পারে, রেডিয়েশন হতে পারে, ঠিক আছে, কাট ইঞ্জুরি হতে পারে, হ্যাঁ, বার্ন ইঞ্জুরি হতে পারে, ঠিক আছে, যে কোনো নিডল প্রিক ইঞ্জুরি থেকে HIV হেপাটাইটিস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ, এটা হলো বায়োহ্যাজার্ড। এবার বায়োমেডিক্যাল ওয়েস্ট সম্বন্ধে কেউ কিছু বল, হ্যাঁ তুই বল, হোয়াট ইজ হসপিটাল ওয়েস্ট, মানে হোয়াট ডু ইউ মিন বাই হসপিটাল ওয়েস্ট? কি नाम की তোর? मानव की पूरा नाम? कहाँ से? रांची। जोर से बोलो, सुनाई दे ठीक से, क्या बताना चाहते हो? हाँ, किसको तुम एग्जाम्पल बताओ, ये है एनाटॉमिकल वेस्ट या कुछ भी वेस्ट, तुम जो बोल रहे हो एग्जाम्पल बताओ, बताओ एग्जाम्पल। बुक में तो लिखा होगा एनाटॉमिकल वेस्ट, जब एग्जामिनर पूछेगा व्हाट इज एनाटॉमिकल वेस्ट, तब तो नहीं बता पाओगे, फिर वो मतलब बुक से किताब से रटने का कोई फायदा नहीं। एनाटॉमिकल वेस्ट क्या है, सोच के बताओ, क्या हो सकता है? আর কেউ বল, जरा অন্য কেউ বল, তুই তুই কোথা থেকে? अच्छा, तुम्हारा नाम क्या है? हाँ, লিওনা। তোর বাড়ি কোথায়? কলকাতা। আচ্ছা, আর কারা কারা বাংলা বুঝিস না? তুই তুই হ্যাঁ তুই বল। महाराष्ट्र। व्हाट डू यू मीन बाय एनाटॉमिकल वेस्ट? हाँ हाँ, एग्जाम्पल के हिसाब से बताना है। फिर भी मान लो वो कोई एनिमल का ऑर्गन भी हो सकता है, ठीक है, जैसे कि कोई मान लो रास्ते में होता है ना, कोई कुत्ता मर गया है, कोई बिल्ली मर गया है, तो वो भी है, वो जहाँ कहीं भी होगा किसी ना किसी टाइप से तो वो हैजार्ड करेगा ही ना। एनाटॉमिकल वेस्ट আর কি টাইপের ওয়েস্ট আছে দেখি, এমনি জিজ্ঞেস করছি কি পড়েছিস দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়োমেডিক্যাল ওয়েস্টটাই বলছি, বায়োমেডিক্যাল ওয়েস্ট মানেই তো হসপিটাল ওয়েস্ট। তো হসপিটাল ওয়েস্ট কি কি টাইপের আছে বা কিভাবে কিভাবে তাদেরকে সেগ্রিগেট করা হয় বা কোথায় রাখা হয়, কি জানিস, কি পড়েছিস? এক
ওয়ান বাই ওয়ান বল, হ্যাঁ বল। Noodles, তারপর broken glassware, আমরা একটা glass proof container এ রাখি, হুম, যেটা মানে ব্রেক করবে না। আচ্ছা, আর কেউ বল। Sharps and metallic waste. হ্যাঁ, Sharps. হুম, Surgical waste. হ্যাঁ ঠিকই বলেছিস। তুই কিছু বলবি? Sir, disposed syringes যেটা already use হয়ে গেছে ওটাও তো waste. হ্যাঁ, ওয়েস্ট। Fecal matter waste, not disposed. ঠিক আছে, জেনারেলি এগুলোকে 4টে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়, ঠিক আছে। হ্যাঁ, লেখা আছে ইয়েলো, রেড, হোয়াইট, ব্লু। এবার ইয়েলোতে জেনারেলি হচ্ছে মনে কর তোর কারোর মনে কর গল ব্লাডার স্টোন হয়েছে, তো দেখবি গল ব্লাডারটা এক্সাইজ আউট করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়। তো সেই গল ব্লাডার স্যাম্পেলটা কি করা উচিত? ডিসকার্ড করে দেওয়া উচিত। কারোর মনে কর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অ্যাপেন্ডিক্স তো আমাদের শরীরে কোনো কাজে লাগে না, তো আমাদের অ্যাপেন্ডিক্সটাকে কাট করে দিতে হবে। কাট করে দেওয়ার পর কি করব? এখানে ফেলে দেবো, ঠিক আছে। মানে যেন বুঝতে পারিস, মানে গল ব্লাডার এখানে মানে অ্যানাটমিক্যাল ওয়েস্ট, অ্যানাটমিক্যাল ওয়েস্ট যেটা আমাদের কোনো কাজে লাগছে না। প্লাসেন্টা হলো অ্যানাটমিক্যাল, এটা হিউম্যান, অ্যানিমাল। আর কি হবে ইয়েলোতে? আর কি হতে পারে বল? হ্যাঁ, নর্মাল যে প্লাস্টিক যে ওয়েস্ট গুলো হয় সেটাও তো ইয়েলোতে, জেনারেল যেগুলো। তাই? হ্যাঁ, এটা তো ফাউন্ডেশনে পড়িয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ইনফেকশাস প্লাস্টিক না, মনে কর কারোর ব্যান্ডেজ করা হয়েছে, গজ, ব্যান্ডেজ, যেগুলো ইনফেক্টেড, মানে ইয়েলোতে জেনারেলি ইনফেক্টেড ফেলা হয়, ঠিক আছে। প্লাস্টিক বা কারোর প্লাস্টার হয়েছে, ফ্র্যাকচারের পর প্লাস্টার হয়েছে, সেইগুলো। তারপর আছে এক্সপায়ার্ড মেডিসিন। তারপর একটা আছে সাইটোটক্সিক ড্রাগ। সাইটোটক্সিক মিন্স কেউ বল? রেডিয়েশন, ক্যান্সারাস হুম, ক্যান্সারের ট্রিটমেন্টে যেগুলো লাগে জেনারেলি সাইটোটক্সিক ড্রাগ। এরপর আছে মনে কর কেউ হসপিটালে অ্যাডমিটেড আছে, তো তার যেগুলো ড্রেসিং হয়, তার যেগুলো ড্রেস, কারো সার্জারি হলো তার যেগুলো ড্রেস, এখানে ব্লাড লেগে থাকে, সেগুলো যদি আমরা ডিসকার্ড করি তাহলে ইয়েলোতে ডিসকার্ড করব। সেকেন্ড হচ্ছে রেড। রেডের একটা হচ্ছে মোটামুটি প্লাস্টিক, রাবার টিউব, এটা মনে রাখতে পারিস, যে কোনো জিনিস প্লাস্টিকের, রাবার টিউব, ঠিক আছে, মানে ইনফেক্টেড নয়, জেনারেলি প্লাস্টিক, রাবার টিউব। এর মধ্যে কি আসতে পারে বল রেডের মধ্যে? তোরা যা হুম, সিরিঞ্জের বডি পোরশনটা। হ্যাঁ, ক্যাথেটার, সিরিঞ্জেস, হ্যাঁ। বল এক এক করে। আইভি লাইটিং ইউজ হয়। হ্যাঁ, ব্লাড ব্যাগটা পরে বলছি, ব্লাড ব্যাগের মধ্যে না। সিরিঞ্জ আছে, কিন্তু ধর সিরিঞ্জ আছে, সিরিঞ্জের মানে কোনটা রাখবো? সিরিঞ্জটা রাখবো না সিরিঞ্জের সাথে নিডিল রাখবো? উইদাউট নিডিল। সিরিঞ্জ আছে, তারপর ক্যাথেটার আছে, ঠিক আছে, রাইলস টিউব হলো, ক্যাথেটার, রাইলস টিউব। বাচ্চাদের এক ধরনের টিউব পড়ানো হয় এনজি টিউব বলে, নেজোগ্যাস্ট্রিক টিউব, ঠিক আছে। হ্যাঁ,
রাইলস টিউব এটা খাবার দেওয়ার জন্য করা হয়, মুখে দেখবি এরকম করে পট্টি বেঁধে পড়ানো হয়, বয়স্ক মানুষ খেতে পারছে না তাদের নল দিয়ে খাওয়ানো হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে আইভি সেট। আইভি সেট মানে হচ্ছে যেগুলো দিয়ে স্যালাইন দেওয়া হয়, যে বটলগুলো থাকে, যে নলটা থাকে, এর সাথে একটা হচ্ছে তোর বিটি সেট মানে ব্লাড ট্রান্সফিউশন সেট। আইভি সেট আর বিটি সেট আলাদা, বিটি সেট দিয়ে হচ্ছে ব্লাড চালানো হয়, আর আইভি সেট দিয়ে মেডিসিন, স্যালাইন এগুলো যায়। এইগুলো মোটামুটি রাবার টিউব। আচ্ছা, তাহলে তোর ব্লাড ব্যাগটা কোনটার মধ্যে আসবে এগুলোর মধ্যে, কোনো আইডিয়া? আচ্ছা, আর কেউ? হ্যাঁ ব্লাড ব্যাগটা বলেছিল মানে ফাউন্ডেশনে বলেছিল যে ব্লাড ব্যাগ আচ্ছা। আসবে ইউরিন টয়লেট। ঠিক আছে, চিন্তা কর, লাস্টে জিজ্ঞেস করছি। এরপর মনে কর ব্লু, ব্লুতে কি দেবো? শার্প। হ্যাঁ, ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। হ্যাঁ, এটা বাচ্চাদের ওই রাইলস টিউব, যেরকম রাইলস টিউব তো অনেক বড় হয়, ওটা অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। ঠিক আছে, ব্লুটা কেউ বল। গ্লাস মেডিসিন হুম, না ব্রোকেন পাঞ্চার প্রুফ হ্যাঁ বল, পুরো কথাটা বল। পাঞ্চার প্রুফ আর কি মানে হ্যাঁ, পাংচার প্রুফ তো কন্টেনার, মানে আমি কি ধরনের জিনিস ব্লুতে ডিসকার্ড করব? হ্যাঁ, সিরিঞ্জ না, এটা হচ্ছে মনে রাখবি গ্লাস ওয়্যার, মানে গ্লাসের জিনিস, জেনারেলি গ্লাস, যেমন হচ্ছে স্লাইড, স্লাইড হলো, ঠিক আছে। গ্লাসের কি আছে বল? ইনজেকশনের যেগুলো অ্যাম্পুল হয়, ইনজেকশনের অ্যাম্পিউল, মনে কর কোনো একটা অ্যাম্পিউল ভেঙে ইনজেকশনটা দেওয়া হলো, সেই অ্যাম্পিউলটা কোথায় ফেলা হবে? ব্লুতে। ভায়াল, ঠিক আছে, যে কোনো গ্লাস, মেড অফ গ্লাস। আর কিছু? আরেকটা জিনিস আছে। হ্যাঁ, র্যাপার বলতে? মেডিসিন যে খোলা খোলা এগুলো না না, ওগুলো তো ইয়ের মধ্যে চলে আসবে, প্লাস্টিকের মধ্যে। হ্যাঁ বল বল, এর মধ্যে থেকে আমি পড়িয়েছি, আমি লিখতে ভুলে গেছি, কোনটায় হবে বল? হ্যাঁ, দাঁড়া তুই বল। হ্যাঁ, ইউজড গ্লাভস এর মধ্যেই আসবে। তারপর হচ্ছে এখানে একটা আছে, এটা হচ্ছে তোর মেটালিক ইমপ্লান্ট। মেটালিক ইমপ্লান্ট মানে কি হতে পারে বল? যেটা হ্যাঁ, পেশেন্টদের মানে ফ্র্যাকচার ঠিক করার জন্য বসার। হ্যাঁ ওটা হলো। তারপরে মনে কর কারোর পেসমেকার বসানো হলো, কারোর ককলিয়ার ইমপ্লান্ট কানের জন্য, ঠিক আছে। হ্যাঁ, পা ফিক্সেটার এক্সটারনাল ফিক্সেটার এক্সটার্নাল ফিক্সেটার ঠিক না, মানে এক্সটার্নাল ফিক্সেটার তো মানে মেন হচ্ছে মেটালিক ইমপ্লান্ট যেগুলো, হ্যাঁ, বিশেষ করে কস্টলি, মনে কর, কেন পরে বলছি আমি, ঠিক আছে। হ্যাঁ, যেগুলো কস্টলি, মনে কর এখানে এবার এই যে ওয়েস্টগুলো এক জায়গায় হচ্ছে, এই ওয়েস্টগুলোকে নিয়ে অনেক ওয়েস্টকে আমরা চেষ্টা করব রিসাইকেল করার, বিশেষ করে যেগুলো কস্টলি, কারণ সবাই অ্যাফোর্ড করতে পারবে না। তো মেটালিক ইমপ্লান্টকে আমি যদি রিসাইকেল করতে পারি, পরে ওটাকে ইউজ করা যাবে, ঠিক আছে। হোয়াইটে কি আসবে বল? হ্যাঁ, শার্প, নিডিল, নিডিল না, ব্রোকেন গ্লাস, গ্লাস তো এর মধ্যে আসবে, এখানে আসবে নিডিল, তারপরে আসবে তোর ল্যান্সেট,
মানে বাড়িতে কারো ডায়াবেটিক পেশেন্ট থাকলে দেখবি যে এখানে এরকম ছুঁচ ফুটিয়ে দেওয়া হয়, যেটা দিয়ে করা হয় ওটাকে ল্যান্সেট বলে। ঠিক আছে, তারপর হচ্ছে স্টিলেট। স্টিলেট হচ্ছে আইভি ক্যানুলেশন করার সময় একটা এরকম মেটালের জিনিস থাকে, সেটাকে বের করা হয়, এটা হচ্ছে স্টিলেট। এরকম যে কোনো কিছু হচ্ছে যেগুলো শার্প, ঠিক আছে, এর সাথে হচ্ছে নিডিল উইথ সিরিঞ্জ। মানে এই কিছুগুলো থেকে প্রশ্ন পড়ে, যেমন তোকে যদি নর্মাল সিরিঞ্জ বলা হয়, নর্মাল সিরিঞ্জ, নিডিল নেই, নো নিডিল, অনলি সিরিঞ্জ, দেন সেটা আমরা রেটে দেব। যদি নিডিল উইথ সিরিঞ্জ থাকে, ঠিক আছে, তখন কি করব, তখন আমি সিরিঞ্জটাকে শ্রেডিং করে নেব। তারপর আর নিডিল উইথ সিরিঞ্জ বা ফিক্স নিডিল থাকে, অনেক এর ক্ষেত্রে ফিক্স নিডিল থাকে, তখন আমরা সেটাকে হোয়াইটে দেব। হ্যাঁ, সেটা ফেলা হয়, সেটা অনেক সময় তোর মানে সেটা যদি স্পেসিফিক থাকে, আমি এটা ক্যাটাগরি ওয়াইজ বলছি। ঠিক আছে, কোনটা? हाँ? सर्जिकल ब्लेड बताओ किसमें आएगा? हाँ, स्कैल्पेल होता है एक जो काटने का, वो भी व्हाइट में आएगा। नॉर्मल जो शार्प है वो आएगा व्हाइट में, जो ग्लास है, ग्लास वायर, वो आएगा ब्लू में, उसके साथ आएगा मेटालिक इम्प्लांट। ठीक है, ঠিক আছে, লিখে নে। তাহলে ব্লাড ব্যাগটা কোথায় যাবে, ইউরিনটা কোথায় যাবে বল? কজ কিছু আছে মানে কেন? হ্যাঁ, আচ্ছা, আর ইউরিনটা মানে ইউরো ব্যাগটা? হ্যাঁ, কজ, হ্যাঁ। তারপর অনেক সময় মনে কর অ্যাবর্শন হয়, ঠিক আছে, এবার মনে কর একটা বাচ্চা 12 উইক্সে অ্যাবর্শন হলো, ঠিক আছে, বা 14, 15, 16 উইক্সে অ্যাবর্শন হলো, বাচ্চাটার ওয়েট থাকবে কত, হার্ডলি 100 গ্রাম, 150 গ্রাম, ঠিক আছে। আবার মনে কর একটু বড় বাচ্চা, মনে কর বাচ্চাটা অ্যাজ এ ডেডই হচ্ছে তোর ডেলিভারি হলো অ্যাজ এ ডেড, তো সেক্ষেত্রে আমরা কি করব, মানে দুটো ক্ষেত্রে বাচ্চাগুলোকে আমরা আলটিমেটলি ফেট কি হবে, কোনো আইডিয়া আছে বল? যে যা নিজের মতো বল কি হতে পারে। একটা স্টিল বর্ন বলে ওগুলোকে, ডেড বাচ্চা, তো স্টিল বর্ন হলো, সেক্ষেত্রে আমি কি করব বাচ্চাটাকে, আর একটা মনে করো ছোট বাচ্চা, একদম ছোট, তার ক্ষেত্রে কি করব? আমি কি এগুলোর মধ্যে ফেলবো, কি করব, যেটা যার যেটা মনে হয় সে সেটা বল। তোরা ভেবে বল, कुछ समझ में आया? क्या बताया, समझ में नहीं आया? अभी आया। अच्छा, কি হবে একটু ভেবেচিন্তে বল, মানে সবাই যে কোনো বাচ্চা এরকম হবে, তাকে ফ্যামিলিকে দিয়ে দেবো, কাকে দেবো, মানে কোনটা কি করব সেটা বল। আমি তোদের মোটামুটি সিচুয়েশন বললাম, ভেবে বল। যেটা অ্যাবর্শন করেছে ওটা ইয়েলোতে যাবে, কিন্তু যেটা মানে বার্থ হলো স্টিল বর্ন হিসেবে, ওটা তো ফ্যামিলিকে মানে দেওয়া হচ্ছে, রেখে দেওয়া হবে, স্টাডি করা হবে। মানে সেটা কোনো ক্রাইটেরিয়া আছে, মানে কিভাবে বুঝবো যে কাকে দেব কোনো? হ্যাঁ বল। বল তোদের মধ্যে থেকে কেউ কিছু। হ্যাঁ, মানে স্টিল বর্ন আমি তোদের অ্যাজ এ এক্সাম্পল মানে বোঝার সুবিধার জন্য বললাম, কোনো ক্রাইটেরিয়া আছে মানে কাকে
মানে কোন বাচ্চাটাকে ফ্যামিলিকে দেব, সেটার কিছু তো একটা আমার ক্রাইটেরিয়া বা রুলস থাকবে, সেটা অনুযায়ী তো আমি যেটা বাচ্চার মতো অ্যাকচুয়ালি মানে কি দেখতে হয়ে সেটা হ্যাঁ ঠিক আছে, আমরা এটাই বলেছি। হ্যাঁ একটা হচ্ছে এজ অফ ভায়াবিলিটি থাকে, জেনারেলি 28 উইকস যে বাচ্চাগুলো ক্রস করে যায়, 28 উইকস বা মোর, ঠিক আছে, তাদের ক্ষেত্রে মোটামুটি অর্গ্যান ডেভেলপ করে যায়, আইজ, নোজ, ঠিক আছে, লিপস, জেনারেলি, ঠিক আছে। অনেক ক্ষেত্রে হয়তো ইন্টারনাল অর্গান ফুললি ম্যাচিওর করেনি, কিন্তু এক্সটার্নাল মানে বাচ্চাটাকে দেখে মনে হয় যে একটা মানে মানুষ আর কি। তো আর জেনারেলি 500 গ্রাম বা 500-600 গ্রাম ওয়েট, মানে ওয়েটের কাট অফ বলছি, ওয়েটের কাট অফ হচ্ছে 500-600 গ্রাম। তার এজ অফ জেস্টেশন মানে মায়ের পেটে কতদিন ছিল সেটা মোটামুটি 28 উইকস, 28 উইকস। তো মোটামুটি ওর আশেপাশে হলে বাচ্চার অর্গ্যানোজেনেসিস বা অর্গ্যান ডেভেলপমেন্ট মোটামুটি হয়ে যায়, এইটা একটা কাট অফ। আর দ্বিতীয় হচ্ছে যেগুলো একদমই ছোট, সেগুলো তোরা ঠিকই বলেছিস, সেগুলো অ্যাজ এ ওয়েস্ট আমরা ইয়েলোতে ফেলে দেবো। যেগুলো বড় হয়ে যাবে, যেগুলোর ক্ষেত্রে মোটামুটি বোঝা যাচ্ছে এটা বাচ্চা বা কী কী ইয়ে হয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা ফ্যামিলির কনসেন্ট নিয়ে, মানে এই হয়েছে, মানে অনেক সময় কী হয় বাচ্চা ডেড ফিটাস হলে অনেক লিগ্যাল প্রবলেম থাকে, মানে হয়তো দেখা গেল যে বাচ্চাটার ইউএসজিতে কোনো প্রবলেম নেই অথচ ডেড বাচ্চা হয়েছে, তখন ফ্যামিলির দিক থেকে অনেক কিছু যে আমাদের বাচ্চা তো ভালো ছিল বা কোনো প্রবলেম ছিল না, কেন ডেড হলো বাচ্চাটা। হ্যাঁ সেইগুলোর ক্ষেত্রে যদি কিছু করতে হয় বা কোনো টিস্যু নিয়ে কিছু এক্সামিনেশন কিছু করতে হয় সেটা আলাদা ব্যাপার। যদি সেই রকম কিছু ব্যাপার না থাকে তাহলে ফ্যামিলিকে বলা হয় বা ইনফর্ম করা হয় যে এই কন্ডিশন হয়েছে বা এই জন্য হয়তো মারা গেছে, বা হয়তো মায়ের কোনো প্রবলেম ছিল, কোনো প্যারামিটার হয়তো খারাপ ছিল, যে এইটার জন্য হতে পারে যে বাচ্চার অ্যাবর্শন হয়েছে। এবার বাড়ির লোক যদি নিয়ে নিতে রাজি হয়, হ্যান্ড ওভার নিতে, তাহলে বাড়ির লোককে সাইন করিয়ে বাড়ির লোকের হাতে সেটা হ্যান্ড ওভার করা হবে। এবার বাড়ির লোক যেমন করবে, যেভাবে ক্রিমেট করবে বা যা যেমন করবে, ঠিক আছে। বাড়ির লোক না নিলে, হ্যাঁ এই 28 উইকের বেশি বাচ্চা বাড়ির লোক যদি না নেয় তখন না, বাড়ির লোক মানে ডেলিভারি তো হসপিটালে হয়েছে, আর মা তো আর পালাতে পারবে না, আর ডেলিভারি করে দেখি মা পালিয়ে যাবে। সেগুলো ধর তোরা ভাবছিস যে কোনো বাচ্চার ডেলিভারি হয়েছে, মানে ধর এমন হলো যে রাস্তাঘাটে হয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলছি না। মনে কর অনেকে গাছের নিচে বাচ্চা থাকে, মানে নর্মাল লাইভ বাচ্চা, তো সেটা সেরকম যদি মরা বাচ্চা মনে কর গাছের নিচে থাকলো, তাকে তো কেউ জিজ্ঞেস করবে না। প্রশ্নটা আসছে কখন, বায়োমেডিক্যাল ওয়েস্টের কথাটা আসছে কখন, মানে হসপিটাল ওয়েস্ট বা নার্সিং হোম, যে কোনো একটা হেলথ ইনস্টিটিউশনে। তাহলে ইনস্টিটিউশনে এসছে, তার বাচ্চা হয় অ্যাবর্শন হয়েছে, না হলে বাচ্চার ডেড হয়ে গেছে, স্টিলবর্ন হয়েছে, তখন ইনস্টিটিউশন সেটার কি ম্যানেজমেন্ট করবে। আজকে মনে করতো এখানে কোনো একটা বাচ্চা ডেড হলো, তা হসপিটালকে তো তার মানে অ্যান্সারেবল তো হসপিটাল, যে কেন ডেড হলো বা কি হয়েছে। মনে কর হসপিটাল ওরকম বাচ্চাটাকে নিয়ে কোনো একটা ইয়েলো বাকেটে ফেলে দিল, ইয়েলো বাকেটের বাচ্চাটাকে নিয়ে ওরকম করে তারপর মনে কর কুকুর শিয়ালে সেটাকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মানে যেরকম হয় আর কি। তো সেরকম হলে কেমন হবে, লোক এরকম ভিডিও করে দিয়ে দেবে। তো সেইটার জন্য হসপিটালের তো একটা রেসপন্সিবিলিটি থাকে, বাড়ির লোককে ডেকে বা মাকে ডেকে যে সাইন করি এ নাও এটা তোমার বাচ্চাই ডেড হয়েছে, ঠিক আছে। দেখে নে, কিছু প্রশ্ন থাকলে বল। सीरीज किस में डिस्कार्ड करोगे? हाँ আচ্ছা, ইনসুলিন সিরিঞ্জ কিসমে, ইনসুলিন সিরিঞ্জ আমরা কোথায় ফেলবো? ওটা ব্লুতে যাবে গ্লাসের, হ্যাঁ ইনসুলিন যেটা মিডিল ছাড়া ওটা গ্লাসের হয়, তো ব্লুতে না, আমি প্রশ্ন তোর ওরকমই আছে, ইনসুলিন সিরিঞ্জ, হাউ ডু ইউ ডিসকার্ড ইনসুলিন সিরিঞ্জ, কি বলবি? স্যার ব্লুতে যাবে। হুম
ঠিক আছে, তোরা ভাব, আমি ততক্ষণ এই সাইনগুলো একটু বলে নিই। এইটা কি বল, পড়ানো হয়েছে তো, রিসাইকেল। এটা বায়োহ্যাজার্ড। তেমনি এরকম একটা বিন থাকে যেখানে হচ্ছে এরকম সি লেখা থাকে, সেটা হচ্ছে সাইটোটক্সিক। আর একটা এরকম থাকে যেখানে হচ্ছে তোর হ্যাঁ রেডিয়েশন। ইনসুলিন সিরিঞ্জ, হেপারিন সিরিঞ্জ কি করবি বল, কোথায় ডিসকার্ড, কিভাবে ডিসকার্ড করবি? ঠিক আছে, আর বল। ওকে ডাক। क्यों? सर क्योंकि शार्प मतलब नीडल मेटल मेटल। थोड़ा धीरे से बोलो, समझ में नहीं आया। सर सिरिंज के साथ नीडल भी होगी तो हाँ, ये मतलब वाइट में आता है। इंसुलिन सिरिंज में क्या रहता है, नीडल रहता है कि नीडल के साथ सिरिंज रहता है? এগুলো তোদের জন্য হয়তো একটু টাফ হয়ে যাচ্ছে, কারণ ইনসুলিন ওখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া থাকবে না, ঠিক আছে? কারণ ইনসুলিন সিরিঞ্জের কথা যখন আসবে তখন এটা ধরেই নেওয়া হবে তোরা ইনসুলিন সিরিঞ্জ দেখেছিস কেমন দেখতে, মানে ইনসুলিনের সাথে। হ্যাঁ, এই তো 25 জমা। স্যার এই বোর্ডটা লেখা যাচ্ছিল না, ঘরের বোর্ডটা। যেটা দিয়ে ইনসুলিন দেওয়া হয়, এখন তো তোকে আমি বলে দেবো না, ব্যাপারটা বোঝ। ইনসুলিন সিরিঞ্জ হচ্ছে ইনসুলিন সিরিঞ্জ, তুই যদি দেখে থাকিস তাহলে উত্তর করতে পারবে, এখনো অবধি তোরা হয়তো দেখিস নি, এই জন্য টাফ লাগছে। হ্যাঁ, কোনটা বলছিস? না, ইনসুলিন সিরিঞ্জ তো না, পেন আছে, পেনটা আলাদা, মানে পেন সব ক্ষেত্রে থাকে না। হ্যাঁ, পেনটা হচ্ছে একটু সফিস্টিকেটেড, হসপিটালে তুই সিরিঞ্জই পাবি, ঠিক আছে? সিরিঞ্জ থাকবে। হ্যাঁ বল। হ্যাঁ, করে নে, আর কেউ না করে থাকলে করে নে। আরেকটা আছে বললাম হেপারিন সিরিঞ্জ, হেপারিন দেওয়া হয় অনেক ক্ষেত্রে, মনে কর ব্লাড ক্লট করছে না, সেক্ষেত্রে হেপারিন ইঞ্জেকশন দেওয়া হয়। দুটোর মোটামুটি সেমই অ্যান্সার, দুটোই হচ্ছে, ঠিক আছে বলে দিচ্ছি, দুটোই হচ্ছে তোর সিরিঞ্জ উইথ নিডিল, ঠিক আছে? মানে নিডিল ইজ ফিক্সড, ঠিক আছে? নিডিল ফিক্সড মানে হোয়াইটে যাবে। হ্যাঁ, কারণ যখন কোয়েশ্চেন আসবে they will assume that you have seen insulin syringe, you have seen heparin syringe. হ্যাঁ, অ্যাম্পিউল মানে যেটার মধ্যে তোর হচ্ছে মেডিসিন থাকে, মানে দেখবি হসপিটালে যদি দেখে থাকিস এরকম মুখটা এরকম থাকে, হ্যাঁ, হাড়টা ভেঙে ইঞ্জেকশনটা দেওয়া হয়।